ওয়েলকাম ভিউয়ার্স, শুরু করছি আজকের পড়াশোনা। নদী তীরের সভ্যতা, পেজ নম্বর 69। আমরা আগের অংশে পড়েছিলাম যে ভাগীরথী এবং পদ্মা নদীর মাঝে একটা বিশাল বড় ভূখণ্ড আছে। এই অংশটাকে বলা হয়েছে গাঙ্গেয় বদ্বীপ। এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো, সেই জন্য এই অঞ্চলটাকে সোনার বাংলা, আবার কখনো সুজলা সুফলা শস্য শ্যামলা বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আখ্যায়িত করেছেন। আজকের পাঠ্যাংশে রয়েছে যে এই অঞ্চলের পূর্ব সীমানায় একটা নদী আছে আর পশ্চিম সীমানায় একটা নদী আছে। তাহলে মাঝখানের এই এত বড় অংশ, এই অংশের মাটি উর্বর হলো কি করে? তার কারণ হচ্ছে মাঝে এখন হয়তো দেখা যায় কোনো নদী নাই, কিন্তু একটা সময়ে এই অঞ্চলে অনেক নদ নদী বইত। যেমন বিদ্যাধরী, সুতি, যমুনা, নোয়াই, এইসব নদীগুলো আগে এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেত। এখন এই নদীগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র বিদ্যাধরী নদীটি এখনও আছে, তবুও নদীটি ছোট হয়ে গেছে। এক সময়ে এই নদীগুলির তীরে অনেক বসতি স্থাপন হয়েছিল, কিন্তু তার প্রমাণ ওই অঞ্চলের মাটি খুঁড়লে এখনও পাওয়া যায়। এখনও অনেক আগেকার দিনের ঘরবাড়ি বাসনপত্র ওই অঞ্চলের মাটিতে পাওয়া যায়। কোনো কোনো রাজারাও সেখানে বসবাস করতেন। যেমন চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল ওই সময়ের তৈরি। ওখানকার লোকজন ওটাকে গড় বলে। তোমরা বড় হয়ে এরকম অনেক সভ্যতার কথা পড়বে, যে সমস্ত সভ্যতাগুলো এক সময়ে নদী তীরে গড়ে উঠেছিল, তারপর সেই সভ্যতাগুলো নদীর বন্যায় অথবা ভূমিকম্পে মাটির নিচে চাপা পড়ে গিয়ে সভ্যতাগুলো ধ্বংস হয়ে গেছে। এই রকমই একটা সভ্যতার এখানে নাম হয়েছে, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা খুবই উন্নত একটা সভ্যতা ছিল। এই সভ্যতার বাড়িঘরগুলো তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে, আবার পথঘাট, নর্দমা, জল রাখার চৌবাচ্চা, এ সমস্তও তৈরি হতো পোড়ামাটির ইট দিয়ে। আগেকার দিনে এই যে বড় বড় সভ্যতাগুলি গড়ে উঠত, সেই সভ্যতাগুলি সবই নদীর ধারে গড়ে উঠত। নদীকে কেন্দ্র করেই তাদের জীবনযাপন ছিল। নদী ছিল তাদের মায়ের মতো, সেই জন্য সভ্যতাগুলোকে নদীমাতৃক সভ্যতা বলা হতো। একটা নতুন নাম পেলাম, যেটা হচ্ছে সভ্যতা। তাহলে সভ্যতা কি না? সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলা হয়। যেমন এক সময়ে মানুষ আজকের মতো অনেক কিছু পারত না। পোশাক পরতে পারত না, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারত না, থাকার জন্য বাড়িঘর বানাতে পারত না, লেখাপড়া জানত না, টাকা পয়সার লেনদেন ছিল না, সহজে যাতায়াত করতে পারত না। তারপরে অনেক সময় ধরে এই সবগুলো মানুষ ধীরে ধীরে শিখেছে। এই শেখার ধাপগুলো একটু একটু করে সভ্য হওয়ার ধাপ। সেই সব ধাপ পার করে মানুষ আজকের অবস্থায় দাঁড়িয়েছে। তাহলে সভ্য মানুষদের নানান কাজকর্মকে একসঙ্গে বলা হচ্ছে সভ্যতা। তারপরে আমরা লক্ষ্য করেছি যে এই অংশের একেবারে শেষে আছে যে এই অঞ্চলের উত্তর 24 পরগনার পারমাদানে একটা পুরনো বনখণ্ড রয়েছে, আর নদিয়া জেলার বেথুয়া ডহরিতে একটা বনখণ্ড নতুনভাবে তৈরি করা হয়েছে। তাহলে আমরা নদী তীরের সভ্যতা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। এবার পাঠ্যাংশের অন্তর্গত কি কি প্রশ্ন হয় সেগুলো নিয়ে একটু আলোকপাত করছি। প্রথম প্রশ্ন, বিদ্যাধরী নদীর ধারে কোন রাজার দুর্গ ছিল?
উত্তর হচ্ছে চন্দ্রকেতু রাজার দুর্গ ছিল। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িঘর কিভাবে বানানো হতো? উত্তর, হরপ্পা সভ্যতার বাড়িঘর আগুনে পোড়া ইট দিয়ে বানানো হতো। এছাড়া পথঘাট, নর্দমা এবং জলের চৌবাচ্চাগুলোও ইট দিয়ে বানানো হতো। পরের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর হচ্ছে পুরনো যুগে নদীর ধারেই সমস্ত মানব সভ্যতা গড়ে উঠত। নদী ছিল তাদের মায়ের মতো, তাই নদীর ধারে গড়ে ওঠা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। 4 নম্বরের প্রশ্ন, সভ্যতা কাকে বলে? উত্তর হচ্ছে সভ্য মানুষদের নানান কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা। 5 নম্বর প্রশ্ন, পুরনো দিনের কয়েকটা সভ্যতার নাম লেখো। পুরনো দিনের কয়েকটা সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এরকম আরও অনেক সভ্যতা আছে, তোমরা বড় হলে সব জানবে। 6 নম্বর, এই অঞ্চলের কোথায় বনাঞ্চল রয়েছে? এই অঞ্চলের উত্তর 24 পরগনার পারমাদানে এবং নদিয়া জেলার বেথুয়া ডহরিতে বনাঞ্চল রয়েছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটিতে যে আলোচনা করলাম তোমরা আলোচনাটি শুনবে এবং প্রশ্নোত্তরগুলি খাতায় লিখে প্র্যাকটিস করবে, অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ।